আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন একটা জটিল সময় পার করছে। অতীতে বহুবার বাংলাদেশের রাজনীতিতে জটিল সময় এসেছে, কিন্তু চলমান যে সময়টি, এই চলমান সময়টি আমি যতটুকু ইতিহাসের ছাত্র, ঠিক সেই ইতিহাসের আলোকে যেটা বিবেচনা করেছি বা বিশ্লেষণ করেছি, তাতে মনে হচ্ছে যে গত কয়েক শত বছরের মধ্যে এতটা বিপজ্জনক অবস্থা কখনো তৈরি হয়নি। আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ, বিদেশিদের আক্রমণ, দিল্লির আক্রমণ, আফগান সৈন্যদের আক্রমণ, তুরস্কর সৈন্যদের আক্রমণ, তারপরে মগ, ঠগ, তারপরে পর্তুগিজদের আক্রমণ, এটা অহরহ ছিল। ডাকাতি, লুটেরা, শস্যহানি, মানুষের অভাব, অভিযোগ, দুর্ভিক্ষ বহুবার হয়েছে। কিন্তু 18 কোটি মানুষের যে বসবাস এই বাংলা, এবং এখন যে ভূখণ্ডটি আছে ঐক্যবদ্ধভাবে, এই ভূখণ্ড একসাথে অতীতে অর্থাৎ 1971 থেকে এ পর্যন্ত আমরা এই তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, তারপর আজকের বাংলাদেশ, এই ভূখণ্ডটি আসলে কখনোই এইভাবে একত্রিত হয়েছিল না। এখানে 12 ভূঁইয়াদের আমলে যাকে বলা হয় অসংখ্য ভাগে বিভক্ত ছিল। এই বাংলাদেশের এই পুরো ভূখণ্ডটি 12 জন ভূঁইয়ারা বা জমিদাররা আলাদাভাবে কয়েক শত বছর শাসন করেছেন। মুঘল আমলে আমাদের এই যাকে বলা হয় শায়েস্তা খানের আগ পর্যন্ত পুরো চট্টগ্রাম যে অঞ্চল, মানে কুমিল্লা থেকে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, এই পুরো এলাকাটি ছিল আরাকান রাজ্যের অধীনে। এখন যারা রোহিঙ্গা রাজা, এদের অধীনে। তো কাজেই শায়েস্তা খান এই যখন চট্টগ্রামটা দখল করে নিলেন, ঠিক তখন থেকে এই অঞ্চলটা আমাদের, কিন্তু এর আগ পর্যন্ত মানে ছিল না। আবার ধরুন বাংলা, বিহার, উড়িষ্যা যখন আমাদের ছিল, তো বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের ছিল বটে, কিন্তু সিরাজউদ্দৌলা, আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান, মানে এই তিনজনই তো মূলত প্রধান ব্যক্তি। এই সময়টিতে জমিদারি প্রথা বলেন, সুবেদারি প্রথার কারণে বিশাল অঞ্চল কার্যত স্বাধীন হিসেবে বাংলাদেশ শাসিত হয়েছে। যেমন আমাদের সেই দক্ষিণাঞ্চলে, ওখানে দুটো রাজত্ব ছিল, চন্দ্রদ্বীপ আর বাকেরগঞ্জ, আগা বাকেরের এলাকা। আবার খুলনা অঞ্চলে খানজাহান আলী, এরকম বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। সুলতানি আমলে আবার উত্তরবঙ্গ, নদিয়া একটা বিভিন্ন অংশে ছিল। তো কাজেই এই যে এখন যে বাংলাটা আছে এবং এত বিশাল জনগোষ্ঠী, এরকম বাংলা কখনো ছিল না। এক। 2 নম্বর হলো যে এই সময়টিতে যত বৃহৎ শক্তি বাংলাদেশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, আক্রমণ করছে, ভয় দেখাচ্ছে, বন্ধু হওয়ার চেষ্টা করছে, 1000 বছরের ইতিহাসে না কোনো জমানাতেই এই ভূখণ্ডের প্রতি এত প্রভাবশালী লোকদের নজর পড়েনি। যেমন আমেরিকা এখন ঘাঁটি করতে চায়, পাকিস্তান এখানে আবার আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, চীন তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, ভারত দখল করতে চায়। কথাটা তো মিথ্যা না। এমনকি আফগানিস্তান, তালেবান, তারাও বাংলাদেশ দখল করতে চায়। যারা শান্তি বাহিনী আছে, সেই ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত পাহাড়ের শান্তি বাহিনী, তারা শুধু চট্টগ্রাম নয়, তারা আবার সেই ফেনী অঞ্চলকে আলাদা করতে চায়। আরাকান আর্মি, তারা চট্টগ্রাম আলাদা করতে চায়। তারপরে চট্টগ্রামের অন্তত 100টি সশস্ত্র গ্রুপ আছে, তারা আলাদা আলাদা রাষ্ট্র করতে চায়। ভারত পুরো বাংলাদেশ দখল করতে চায়, অথবা তারা উত্তরবঙ্গকে, চিকেন নেককে আলাদা করে নিতে চায়। এগুলো তো মিথ্যা কথা না। আচ্ছা, তো দেখুন ভারতের মতো একটা পরাশক্তি, চীনের মতো একটা পরাশক্তি, কিংবা আমেরিকার মতো পরাশক্তি, এমনকি রাশিয়া, তাদের যে এখানে পরমাণু কেন্দ্র চালু করেছে, ফলে যদি তাদের পরমাণু কেন্দ্রের আশেপাশে কেউ যায়, সেটা ইভেন আমেরিকাও যায়, সরাসরি রাশিয়া এখানে বিমান হামলা চালাবে। তো আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে বিশ্বের সমস্ত পরাশক্তির এই যে একটা খেলার মাঠ, এটা আমি আমার যে ক্ষুদ্র ইতিহাস জ্ঞান 1000 বছরের মধ্যে আমি দেখিনি।
যেমন ধরুন, একটা সময় সুপার পাওয়ার ছিল দিল্লিতে সম্রাট আকবর, ভালো কথা। তো তার সাথে সুপার পাওয়ার ছিল সাফাভিদ বংশ পারস্যে, আজকের আমেরিকার মতো। দ্বিতীয় বা কন্টেম্পোরারি সুপার পাওয়ার ছিল অটোম্যান ডাইনেস্টি, যেটি সুলতান প্রথম সেলিম, মেহমেদ, তারপর সুলতান সুলেমানের জমানাটাকে রীতিমতো কাব্যে রূপান্তরিত করেছে। তারা কি বাংলাদেশের নাম জানতো? কখন আক্রমণ করেছে? নেভার। সারা দুনিয়া তছনছ করেছে চেঙ্গিস খান, হালাকু খান। তারা ভুলেও বাংলাদেশের নামও জানত না। তারা সর্বোচ্চ সেই ভারতের কিছু সীমান্ত, সেই সীমান্তে তারা আক্রমণ করেছিল আলাউদ্দিন খিলজির এবং সুলতান ইলতুৎমিশের জামানাতে। তো মঙ্গলরা বা চাইনিজরা কখনো বাংলাদেশ নিয়ে গত 1000 বছরে আসেনি। তারপর আব্বাসীয় খলিফারা, উমাইয়া খলিফারা, মানে মোহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয়েছিল সিন্ধু অধিকার করার জন্য, কিন্তু তিনি কি বাংলাদেশের নাম জানতেন? কেউ আসছে ওই এলাকা থেকে? মানে পৃথিবীর যে সুপার পাওয়ারগুলো, সেটা আলেকজান্ডার বললেন, রোমান সাম্রাজ্যরা, মানে সম্রাটরা 800-900 বছর দুনিয়ার সব জায়গাতে তছনছ করেছে, মাশাআল্লাহ বাংলাদেশে তারা আসেনি। তো আপনি হাজার হাজার বছর ইতিহাসে পৃথিবীর কোনো সুপার পাওয়ার সিঙ্গেল অথবা সম্মিলিতভাবে তারা কখনো বাংলার দিকে নজর দেয়নি, বাংলার নামও তারা জানতো না। আচ্ছা, তো সেই বাংলার উপরে এই মুহূর্তে এখন বিশ্বের সব সুপার পাওয়ার একসাথে হামলে পড়েছে। এবং আমার বিশ্বাস যে বাংলার দিকে এখন যেভাবে সকল সুপার পাওয়ার, যাকে বলা হয়, এটাকে দখল করার জন্য বা এটার উপর আধিপত্য বিস্তার করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, সমসাময়িক ইতিহাসে অন্য কোনো ভূখণ্ড নিয়ে আমার কাছে এরকম কাড়াকাড়ির মতো ঘটনা আমি দেখিনি, কোথাও দেখিনি। আপনারা যদি বুঝতে না পারেন বা অনুধাবন করতে না পারেন আমার কথা, আমি খুব দুঃখিত, বাট এটাই সত্য ঘটনা। আপনারা দেখান যে এই মুহূর্তে মানে রাশিয়া, আমেরিকা, চীন, ভারত থেকে শুরু করে বিশ্বের অন্তত 10টা পরাশক্তি সম্মিলিতভাবে কোন ভূখণ্ডের উপর আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চালাচ্ছে, দেখতে থাকতে পারবেন না। আমরা কাজেই কি বিপদের মধ্যে আছি। এখন এই বিপদের মধ্যে থেকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, অতীতে আমাদের যে বিদেশি আক্রমণ বা স্থানীয় সমস্যা, তো স্থানীয় সমস্যা অর্থনীতি থেকে ধ্বংস করে দিয়েছে জগৎ শেটরা। চুরিচামারি, সুদের ব্যবসা, ব্যাংক লুট, ব্যাংকিং ব্যবস্থা, মাল্টি লেভেল বিজনেস, এগুলো সব আগেও ছিল, সেই জগৎ শেঠের জমানাতে ছিল। আর সেই জগৎ শেঠরা এই জমানাতে এসে বা আগের আওয়ামী লীগ জমানাতে এসে বেড়ে গেছে। এক জগৎ শেঠের জায়গায় 10 জগৎ শেঠ এসছে। যখন জগৎ শেঠ ছিল তখন মীর জাফর ছিল, গোলগাল চেহারা। মীর জাফরের ছবিটা দেখলে কিন্তু অনেক সুন্দর, হাসলে মনে হয় যেন মুক্ত ঝরে। এবং মীর জাফরের যে স্মার্টনেস, আমার কাছে সম্রাট শাহজাহানের চাইতো মীর জাফরের, যে আপনি ইন্টারনেটে গিয়ে দেখবেন মীর জাফরের চেহারা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তো যখনই মানুষ প্রতারণা করে, প্রতারকের কতগুলো লক্ষণ থাকে, তো সেই লক্ষণ মীর জাফরের মধ্যে ছিল, মুশতাকের মধ্যে ছিল। অসাধারণ ম্যাগনেটিক পাওয়ার থাকে মানুষকে কনভিন্স করার জন্য। মানুষের সামনে বক্তৃতা দিয়ে কথা বলে সে মানে পুরো দেশকে বিক্রি করার জন্য যে কনভিন্সিং পাওয়ার, সেটা মুশতাকের যেটা ছিল, বা আলীবর্দী খানের যে সেনাপতি বা সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের যেটা ছিল, সেটা সমসাময়িক কারো ছিল না। হি ওয়াজ এ পলিটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ মিলিটারি জিনিয়াস, কিন্তু করেছে বেঈমানি। তো এই যে মীর জাফর, এখন একটু তাকাই দেখেন তো আমাদের দেশে, আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন, মীর জাফর কি কমছে না বাড়ছে? 1 জন না 100 জন? আগের যে মীর জাফর, তাদের যে নির্মমতা ছিল তার থেকে বেশি নির্মম। তারা অ্যাটলিস্ট সিংহাসনে বসে মানে রাজকোষ খালি করে ক্লাইভকে দিয়ে দিয়েছে, কিন্তু জনগণের ইজ্জত সম্মান কিন্তু রক্ষা করার জন্য তারা তলোয়ার তুলে নিয়েছিল। আমরা তো এখন সব দিয়ে দিচ্ছি, এভরিথিং। বুঝার চেষ্টা করেন।
তো মির্জাফর গেল, জগৎ শেঠের কথা গেল, যে এগুলো জগৎ শেঠরা মরে না, বারবার শুধু পুনর্জন্ম হয়, এদের ফিনিক্স পাখির মতো এরা ফিরে আসে, অথবা রাক্ষস খক্ষসের মতো। ওই আমরা ছোটকালে গল্প পড়ছি, একটাকে মারলে দুটো হয়ে যায়, ডবল হয়ে যায়, দুটোকে মারলে চারটা হয়ে যায়। এখন জগৎ শেঠ এবং মির্জাফররা এই বাংলার জমিনে এদের ব্রিডিংটা, এদের প্রজন্ম এবং এদের জন্ম এত দ্রুত গতিতে বাড়ে, অন্য কোনো নিকৃষ্ট প্রাণীর এরকম প্রজনন ক্ষমতা কোথাও নেই। আমাদের দেশে এই মন্দ লোকদের, আপনি চাঁদাবাজ বলেন, গুন্ডা বলেন, বদমাশ বলেন, ফেন্সিডিলখোর বলেন, ডালখোর বলেন, মানে এই মন্দ মানুষদের প্রজননটা, বৃদ্ধিটা, এদের সার্ভাইভাল পাওয়ারটা, এটা আপনি কোনো প্রাণীর সঙ্গে তুলনা করতে পারবেন না। মানে একসাথে অনেকগুলো বাচ্চা তৈরি করে কুকুর, এবং সেগুলো সার্ভাইভ করে যেভাবে, আপনি বাংলাদেশের মন্দ লোকদের যদি আপনি সার্ভাইভাল পাওয়ার দেখেন, তাহলে কুকুরের সার্ভাইভাল পাওয়ারের চাইতেও অনেক অনেক বেশি। তার প্রমাণ আপনি দেখেন, শেখ হাসিনার জমানাতে যে মন্দ লোক ছিল, সেই মন্দ লোকটা চলে গেল, চলে যাওয়ার পরে রাতারাতি সেই জায়গাগুলো যে দখল করে ফেললো, আপনার কি মনে হয় মন্দ লোকের সংখ্যা কমেছে না বেড়েছে? তাহলে এত অল্প সময়ের মধ্যে এই প্রজনন হলো কি করে, বাড়লো কি করে? অস্বাভাবিক না? এই বাংলাতেই সম্ভব, এটা অন্য কোথাও সম্ভব না, আফ্রিকার জঙ্গলেও সম্ভব না। তৃতীয়ত, এখানে বারবার এই রবার্ট ক্লাইভরা আসে। আপনি জানেন রবার্ট ক্লাইভ একটা নটোরিয়াস প্রকৃতির ডাকাত ছিল, বাড়ি থেকে খেদানো, মানে সব দিক থেকে একটা বাজে লোক, এবং তাকে পরবর্তী জীবনে আত্মহত্যা করে বাঁচতে হয়েছে, মানে জীবন বাঁচাতে হয়েছে। এইভাবে ইংল্যান্ডের সে একটা ঘৃণিত জীবনের মধ্যে পড়েছিল। তো সেই রবার্ট ক্লাইভ, সে মাদ্রাজে কিচ্ছু করতে পারেনি। কলকাতাতে যখন এলো ফোর্ট উইলিয়াম দুর্গে, তখন তার কপাল খুলে গেল। এই বাংলার মির্জাফর, জগৎ শেঠ, এদের সাথে মিলে সেই যে ক্লাইভের যে একটা রসায়ন তৈরি হয়ে গেল, এবং জায়গাটার নাম পলাশী, এবং পলাশীতে আমের বাগান ছিল। যে আমের বাগানে, পলাশীর আমের বাগানে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো। আবার দেখা গেল যে 1971 সনে সেই কুষ্টিয়ার মেহেরপুরের আমের বাগান, আম্রকানন, ওখানে আবার সেই বাংলাদেশের স্বাধীনতার সূর্য সেখানে উদিত হল। তো ঘুরে ফিরে আমের বাগান থেকে আমরা বেরোতে পারছি না। তা আমের বাগান যেভাবে আমাদের জীবনে অপরিহার্য, সূর্য ডোবার ক্ষেত্রে, আবার সূর্যোদয়ের ক্ষেত্রে, একইভাবে রবার্ট ক্লাইভ চরিত্রের মতো ডোনাল্ড লু বা পিটার ডি হাসের মতো লোক দুনিয়ার কোথাও এরা কিচ্ছু করতে পারেনি, কিন্তু বাংলাদেশে এসে এরা ঠিকই সর্বনাশ করে ছাড়ে। এদেশের মুনাফিকদের সাথে, এদেশের বেঈমানদের সাথে, এদেশের মির্জাফরদের সাথে, এদেশের জগৎ শেঠদের সাথে এরকম ডোনাল্ড লুদের যে সমন্বয় হয়, এটা পাকিস্তানে সম্ভব না, এটা আফগানিস্তানে সম্ভব না, এটা ভারতের সম্ভব নয়, শ্রীলঙ্কাতেও সম্ভব না। ওরা জাস্ট ঢুকেছে, এটা অপকর্ম করেছে, কিন্তু দ্বিতীয়বার সেখানে ঢুকতে পারেনি। কিন্তু বাংলাদেশে যখন এরা ঢুকে যায়, যেমন রবার্ট ক্লাইভ ঢুকেছে, সে বহুদিন এখানে থেকেছে, এমনকি তার চাকরি চলে যাওয়ার পরও তিনি এখান থেকে কমিশন পেয়েছেন। তো একইভাবে আপনি যদি পিটার ডি হাসের কথা চিন্তা করেন, সে যে অপকর্ম করেছে, সেই অপকর্ম করার ফলে সে চাকরি ছেড়ে দিয়েছে, আবার সে বাংলাদেশে ঘুরে ফিরে আসছে, এবং এখনো সে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। এখন তার নাম কেন আসবে বলেন তো? তাহলে বোঝার চেষ্টা করুন যে এই মার্কেটটা রবার্ট ক্লাইভদের জন্য, তারপরে জগৎ শেঠ, উমিচাঁদ, রায় দুর্লভ, ইয়ার লতিফ, মির্জাফরদের জন্য একত্রে যে রসায়ন, সেই রসায়নটা এই বর্তমান জামানাতে এসে অমুক গ্যাং, তমুক গ্যাং, অমুক পার্টি সব মিলে ঠিক মনে হচ্ছে না যে আগের মতোই চলছে, অনেক বেশি, বরং উইথ টেকনোলজি, উইথ যাকে বলা হয় স্যাটেলাইট পাওয়ার, উইথ ইন্টারনেট পাওয়ার, উইথ রোবোটিক পাওয়ার, উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার নিয়ে এই যে বাংলাদেশের নতুন শকুনেরা যে তাণ্ডব শুরু করে, 18 কোটি মানুষের 36 কোটি চোখ, 36 কোটি কিডনি, 18 কোটি হার্ট, মানে হৃদয়,
18 কোটি মস্তিষ্ক, 18 কোটি গর্দান ঘাড় এবং 18 কোটি পেট, 36 কোটি পা, এগুলো নিয়ে ছিনিমিনি খেলছে। কবে এগুলো শেষ হবে একমাত্র আল্লাহ জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।